সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি বেনজিরকে ফেরানোর প্রক্রিয়া শুরু, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন কামরুজ্জামান রতন এমপি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিএনপি, এবং যুক্ত হয়েছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান বাংলা ভিশন। দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, আজকে আলোচনার বিষয় হচ্ছে বেনজিরকে ফেরানোর প্রক্রিয়া শুরু। আমি আসলে শুরু করতে চাই যে হঠাৎ করে সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু অপতথ্য, ভুয়া তথ্য কিংবা ভুল তথ্য ছড়ানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে বলা হচ্ছে যে বেনজির আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে, কিংবা তার হাতকড়া পরা ছবিও অনেকে প্রকাশ করেছে। তো এই যে অপতথ্য এবং ভুল তথ্য, এটিকে কাটিয়ে উঠে আমরা যতখানি জানি, এখন পর্যন্ত বেনজির আহমেদ দুবাই পুলিশের কাছে আছে, সিটি পুলিশের কাছে আছে, এবং তাকে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আমি আলোচনাটা শুরু করতে চাই মোস্তফা কামাল আপনাকে দিয়েই, কারণ একটি মতামত নিয়ে শুরু করতে চাই যে এই ধরনের প্রক্রিয়াগুলো আসলে পার হতে বেশ সময় লাগে। এর আগেও আমরা যখন আলোচনা করেছি, অনেকে বলেছেন যে এই প্রক্রিয়াটা আসলে বেশ সময় সাপেক্ষ ব্যাপার, কারণ ইন্টারপোলের মাধ্যমে বিদেশের কাছে নানা রকম নেগোসিয়েশনের ব্যাপার আছে। তো সব কিছু মিলিয়ে কোন প্রক্রিয়া শুরু হচ্ছে বেনজির আহমেদকে ফেরানোর প্রক্রিয়া, আপনার কাছে জানতে চাই। এটা নিয়ে একটু খটকা আছে। প্রক্রিয়া একটা শুরু হয়েছে এবং এটা আইনগত প্রক্রিয়া। দুবাইয়ের সাথে আমাদের কিন্তু ভিন্ন একটা চুক্তি আছে, সেটা আইন শৃঙ্খলা বিষয়ক, নিরাপত্তা বিষয়ক। সেটা দিয়েও শুরু করা যায় এবং সেটা দিয়ে শুরু হয়েছে। এই গেল একদিক। আর বন্দি প্রত্যাবর্তন চুক্তি শুনতে যত ভালো লাগে, কেউ যদি না দেয় আনা যায় না। আবার ওই চুক্তিটা না থাকলেও আনা যায়, ওই দৃষ্টান্ত আমাদের এখানে আছে। খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা, নরসিংদী যে একজন জনপ্রতিনিধি খুন হয়েছিলেন, অল্প কয়েকদিনের মধ্যে তার হত্যাকারীদের দুবাই থেকে ধরে আনা হয়েছিল। তো তখনও কিন্তু বন্দি চুক্তি, বিনিময় চুক্তি ছিল না। এরপরে আরেকটা দেশব্যাপী কাঁপানো একটা ঘটনা, সিলেটে খাদিজাকে কোপানোর বিষয়টা আপনার মনে আছে কিনা? সারা দেশে খুব তোলপাড় হয়েছিল সেটা নিয়ে। ওই ছেলেটার নাম ছিল সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, বদরুল। তখন মুখে মুখে এই নামটা ছিল, খাদিজা বদরুল। সৌদি আরব থেকে তাকে ধরে নিয়ে আসা হয়েছে মাত্র 2 দিনের মধ্যে। তাহলে এখানে অর্থ দাঁড়ায় এটা কূটনৈতিক একটা বিষয় আছে। আবার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন সংসদে বিবৃতি দিয়েছেন, কারো প্রশ্নের জবাবে নয়, কিন্তু গুরুদায়িত্ব বিবৃতি দিয়ে অবহিত করা, তার মানে বিবৃতিটা দেওয়ার আগ পর্যন্ত তার কাছে অনেক তথ্য ছিল, সেটা বলার অপেক্ষা রাখে না। মানে পুরোপুরি নিশ্চিত হয়েছেন এবং নিশ্চয়ই কথাবার্তাও বলেছেন কোথাও না কোথাও। তো অতএব শেষ পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে যে কতদিন লাগে। কিন্তু যেহেতু 30 দিন একটা শব্দ উচ্চারণ হয়ে গেছে, এতে করে একটু খটকা আছে। 30 দিন কিন্তু অনেক দিন, কারণ আমাদের একদিনের ব্যবধানে আমরা জানলাম বেনজির গ্রেপ্তার হয়েছেন। কোথায়? ডুব দিয়েছিলেন দুবাইতে। তিনি তো ডুব দেয়া লোক না, তিনি মাটির নিচে থেকে বিএনপি জামাত ধরে নিয়ে আসার হুঙ্কার দেয়া লোক। তো তিনি ডুব দিয়েছেন দুবাইতে। এই গেল একদিকে। আমরা ছবি দেখলাম, যেটা আপনি বলেছেন, তাকে হ্যান্ডকাপ পরানো। আপনি দেখেন আমাদের রাজনীতির অবস্থাটা কি। একই সময়ে একই ধরনের ছবি আমাদের প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা, ওনারও হ্যান্ডকাপ পরানো, ফটোকার্ড, সাথে আবার একজন নারীও দেখানো হলো। ওনাকেও কি কখনো বলা হয় গ্রেপ্তার হয়েছে, কখনো বলা হচ্ছে আটক হয়েছে, কখনো বলা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ দেখেন, একটা ঘটনার সাথে আর একটা ঘটনা মিলানো। গত কয়েকদিন এমনিতেই বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক সাবজেক্ট। একদিকে আমাদের একজন উপদেষ্টাকে নিয়ে, গুরুত্বপূর্ণ উপদেষ্টা, প্রভাবশালী, আলোচিত, তাকে নিয়ে ভারতীয় কাণ্ড, ইন্টারন্যাশনাল নিউজ। তারপর পরে ছোট্ট সংবাদ একটা, আমাদের নাট্যাঙ্গনের বিশিষ্টজন মোশাররফ করিম, ওনাকে হেনস্থা করা ওখানে। আবার আমাদের তারুণ্যের ফ্রন্টলাইনার 24-এর আন্দোলনের হাসনাত আব্দুল্লাহকে নিয়ে ব্রিটেনে আবার আরেক ডিম কাণ্ড, আন্তর্জাতিক সংবাদ। বেনজিরকে নিয়ে আবার নজিরবিহীন কাণ্ড কীর্তি দুবাইতে। আমরা কিন্তু বিদেশে ভালো সাবজেক্ট হয়ে আছি বাংলাদেশ, তাদেরকে নিয়ে।
এখানে তথ্য আমি যেটা বলতে চাই, আমাদের সবার জন্য এটা জানা দরকার, কতগুলো বিষয় এখানে আরো পরিষ্কার করা দরকার। আমরা যদি বেনজিরকে ধরা না হতো বা ধরা না পড়তেন, আমরা বোধহয় ভুলে গিয়েছিলাম। এই বেনজির সাহেব যখন ডিএমপি কমিশনার হন, তখনও আলোচনা এরকম যে বাংলাদেশে এই বুঝি প্রথম একজন ডিএমপি কমিশনার আসলেন, ইহকালে আর আসেনও নাই, আসবেনও না। এরপর তিনি যখন র্যাবের ডিজি হন, আর এক অভিযাত্রা, যে এমন এক ডিজি এসেছেন আল্লাহ চাহে তো এই দুনিয়াতে আর আসেন নাই কখনো। যখন পুলিশের প্রধান হলেন, দেখা গেল তিনি সারা দেশে এক সুপারস্টার। শুধু মানে টকিয়ে টুকিয়ে তিনি বিএনপি ধরেন এরকম টাইপের। বিএনপি আর জামাত দুইটার একসাথে বলেন উনি, আবার শুনলে মনে হবে দল দুইটা এক। তার যে অঙ্গভঙ্গি, যে খিঁচুনি, রাজনীতিবিদরা এটা করেন না। আমাদের রাজনীতিবিদদের কারো কারো আছে মঞ্চে গেলে একটু হাইপ তোলেন বা একটু খেপেন, একটু উত্তেজিত হন। তিনি তার চেয়েও বেশি করেছেন। অবস্থাটা এমন ছিল যে ওই সময়ের মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া তিনি বোধহয় আর কাউকে গোনায় ধরতেন না। মন্ত্রীদের মধ্যে আলোচনা ছিল যে বেনজির সাহেবের সাথে কথা বলা বড় কঠিন, আর বেনজির সাহেবের সাথে যদি কারো একটা ছবি থাকে, তিনি তো বাংলাদেশে আর একটা সুপারস্টার, বা বেনজির সাহেবকে চেনেন, এটাও একটা পরিচয়। ওই পদাঙ্কই তো আসলে ডিবি হারুনও অনুসরণ এতে করে করেছিল। দেখা গেল তিনি এমনই আইকনিক হয়ে গেলেন যে পরবর্তী বেনজির কে হবেন, আইজিপি অর্থই যেন বেনজির, বা বেনজির অর্থই বোধহয় আইজিপি। গেল আমলে কিন্তু এরকম হয়েছিল। ফুটবল অর্থই সালাউদ্দিন, ক্রিকেট অর্থ পাপন, পাপন অর্থ ক্রিকেট। তো বেনজিরের অবস্থাটা এমন হলো যে পরবর্তীতে তার এই যোগ্য অনুসারে কি হবেন, কার মধ্যে বেনজিরের ছায়া দেখা যাবে। কেউ মনে করে হাবিব পারবেন, কেউ মনে করে বিপ্লব পারবেন, কেউ মনে করেন যে না হারুন আঙ্কেল যাকে বলা হয় তিনি বোধহয় আরো মাত্রা যোগ করতে পারবেন, কেউ মনে করেন প্রলয় আরো ভালো পারবেন। তো এরকম ভালো লিস্ট বড় লম্বা হতে থাকলো। তো ট্রেজেডি দেখেন, ওই ভদ্রলোকের যে তথ্যগুলো 5 আগস্টের পর একটু বড় করে বাজারে এসেছে, তার আগ পর্যন্ত গণমাধ্যমে কিন্তু বিচ্ছিন্নভাবে এসেছে। তিনি গোপালগঞ্জে কিভাবে হিন্দু সম্প্রদায়কে উচ্ছেদ করেছেন, আরো গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো তো মোস্তফা কামাল ভাই 5 আগস্টের আগে অনেক আগেই হয়েছে, প্রায় বছর খানেক, প্রায় 6-7 মাস আগে কিন্তু হয়েছে। এই জন্য বলছি, তো এগুলো তো দিবালোকে হয়েছে, গোপনে তো হয় নাই, বা কোনো মন্ত্র দিয়ে ফু দিয়ে হয় নাই। তিনি যখন গোপালগঞ্জের আরেকটা সম্প্রদায়, মতুয়া সম্প্রদায়, খুব সেনসিটিভ সম্প্রদায়, যেখানে নরেন্দ্র মোদীও সম্ভবত গিয়েছিলেন, এটা প্রশ্ন ছিল ওই সময় যে তিনি আসতেন বাংলাদেশে, মতুয়াদের কাছে যাচ্ছেন কেন। অনেক কথা আছে এ নিয়ে, যে তাকে থামানো যায়নি। ওই সরকারের লোকজন চেয়েছিল যে অন্তত মতুয়াদের গায়ে হাত না পড়ুক, যেটা সেনসিটিভ ইস্যু ভারত প্রশ্নে, থামানো যায়নি তাকে। তিনি যখন এই গাজীপুরে বিশাল অট্টালিকা বানান, বালামখানা বানান, হেরেমখানা বানান, এগুলো কিন্তু রাতের বেলায় হয়নি। বিশাল বিশাল জমি অ্যাকোয়ার করতে হয়েছে, ভবন বানাতে হয়েছে। তাহলে তার সহযোগী কারা ছিলেন? এখনো কিছু ফুটেজ আছে কিন্তু, যে কারা কারা এসব তার স্থাপনা তৈরি, বিশেষ করে পুলিশ কর্মকর্তাদের, যারা পরবর্তীতে নিজেদের মধ্যে বেনজিরের ছায়া থাকবে বলে আশা করেছিলেন। তো এইরকম একজন ব্যক্তির, তার উপর আওয়ামী লীগের আমলে 2-3টা ভেজাল নির্বাচনে তার ভূমিকা ছিল বিশাল। তিনি বলতেনও যে শাপলা চত্বরের এই ঘটনা যদি আমি না ঘটাতাম, সরকার তো ওই দিনে পড়ে যায়। মোস্তফা কামাল ভাই ফিরি, এইরকম একজন ভদ্রলোক এখন আটক হবেন, এটা চারটিখানি কথা নয়, এবং তাকে ফিরিয়ে আনতে হবে। এর মধ্য দিয়ে আপনি আবার এটা বলতেই হবে কথাটা। দেখেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় দেখেন, বাংলাদেশে এখনো তার প্রচুর ভক্ত। কেউ কেউ বলতে চাচ্ছেন না, ওনাকে গ্রেপ্তার করা হয়নি, আটকও করা হয়নি, চা খাওয়ানোর জন্য দাওয়াত দেয়া হয়েছিল, প্রতারণার মাধ্যমে তাকে আটক করা হয়েছিল, এটাও আছে। আবার বলে যে একটু চা খাওয়ানোর জন্য ডাকা হয়েছিল। আমি ফিরবো, মোস্তফা কামাল ভাই ফিরবো। আসলে এই যে তাদের সমর্থনকারীরা এখন পর্যন্ত বাংলাদেশে রয়ে গেছে এবং বাহিনীতেও আছে, এবং ফ্যাসিস্টের দোসর আমরা যাদেরকে বলি, তাদের আসলে বিভিন্ন সময় আমরা মাথাচাড়া দিয়ে উঠতে দেখি। কামরুজ্জামান রতন ভাই, আপনারা কি এই বিষয়গুলোর চিন্তা করেন কিনা, সংসদে এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে কিনা, যে কালো অধ্যায় আমরা দেখেছি ওই ফ্যাসিস্ট আমলের, এই মানুষগুলোই তো সেগুলোকে টিকিয়ে রাখতে, ধারণ করতে, লালন করতে, প্রতিপালন করে সেটিকে একেবারে মহিরুহু করে তুলেছিল। সেই মানুষটাকে ফিরিয়ে আনতে হবে, এবং এই প্রক্রিয়াটা কেমন হবে? কামরুজ্জামান রতন। আজকের আলোচনার বিষয় বেনজির, নজিরবিহীন।
সে তো বাংলাদেশের দানবীয় কায়দার যা যা করার তার চেয়ে বেশি করেছে। ওই যে ভাই বললেন না, মোস্তফা কামাল ভাই, আমি আপনাকে জেনে বলতেছি, সে একটা জায়গায় গেছে, ওখানে 10-12 জন মন্ত্রী বসে আওয়ামী লীগের ফেসিস্টের। সে যাওয়ার পরে সে একটা পুলিশের আইজি বাজে, সব মন্ত্রীরা উঠে দাঁড়াতো। সোয়ারন আল্লাহ, তার মানে আপনি বুঝতেছেন তার ক্ষমতার যে উৎস বা ক্ষমতার যে পরিধি, এটা কোন পর্যায়ে গেলে মন্ত্রীরা পর্যন্ত উঠিয়ে দাঁড়াতো। তো এখানকার শিষ্টাচার, সাংবিধানিক আমার ব্যাখ্যা কোনোটাই তো আমার কাছে জানা নেই। আপনি এই যে যাদের সাথে কথা বলতেছেন, ও যদি বাংলাদেশে ওর মতো লোকরা যদি থাকতো, আপনি শুধু আরেকটা ছবি দেখেছিলেন বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদপুরের, তাকে নিয়ে সে লুঙ্গি পরে তার সাথে এমন একটা পরিবেশের মধ্যে নাস্তা খাচ্ছে। তার মানেটা কি? আপনি দানব হয়েছেন, আপনি পিস্তল হোলস্টার বের করে বলেছেন এটা দিয়েছি কি আমাকে কি অস্ত্র লুকিয়ে রাখার জন্য, আমার উইপন্স কি আমার এখানে থাকবে ওইটার জন্য আমাকে দিয়েছে। তার মানে কি? এটা দাম্ভিকতা। সে দেখেন আইনের মানুষ, অথচ এই কথাটাই তো বাংলাদেশে বেআইনি। যদি আপনার গুম খুনের বিচার করতে হয়, দরকার নেই তো তার এই কনফেশনাল যে স্টেটমেন্টটা, যে সে আইজি ছিল, তার পুলিশ মানে কোন আইনে সে একটা নিরপরাধ মানুষ, আইনের মাধ্যমে সে তার ফাঁসি হইতে পারে, তার দাম্ভিকতা করবে এবং অন এয়ারে সে। এবং আমি কিন্তু আপনার এই প্রতিষ্ঠানের এক ব্যক্তি, নাম বলতে দ্বিধা নেই, না বলাই ভালো। কেন? কখনো কখনো রাজনৈতিক আচ্ছা, সীমানার মধ্যে আমি থাকাই না ভালো। রাজনৈতিক সীমানার কে থাকবো? আজকে যদি সে বাংলাদেশে থাকতো, ক্ষমতা থাকতো, আমি তো বেঁচে থাকতাম না। আমি এইখান থেকে কামাল ভাই নামার পর আমার এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে টকশো থেকে। তো আমার অন্তর্জালা, আমার কষ্টটা তো একটু দহনটা বেশি করে আপনি না। বোঝেন। হ্যাঁ, আমার অন্তরের যে জ্বালাটা, এটা তো মানে আমি বেঁচে আছি, এটা তো আমার এক্সটেনশন। জি। আমি ইলিয়াস আলীর সাথে আমি গুম হয়েছিলাম, এবং ইলিয়াস আলীর গুম হওয়ার 4 দিনের মাথায় এই টকশো থেকে আমার নিচ থেকে আমাকে নিয়ে গিয়েছিল। সুতরাং আমি মনে করি আমার এক্সটেন্ডেড লাইফ। আপনাদের এক লোককে বলেছে হাতে কাঁধে দিয়ে, ও আমার ছোট ভাই, এই টিভির অন এয়ারে। তার মানে ওই ছোট ভাই সে একজন হলো বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত মানুষ, তার ব্যাংকের হিসাবে বর্তমানে সে জেলে, তার 2000 কোটি টাকা সে ব্যাংকে নিয়ে গিয়েছে। তো এই হলো সে যাদেরকে চয়েস করতো, বা তার চয়েসের লোকগুলো ছিল, বলেন আজকে যারা ফেসবুকে দিয়েছে কারা, তারা বেনিফিশিয়ারি। এবং বেনজিরকে বাংলাদেশে যখন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে যখন নিজ দায়িত্বে স্বপ্রণোদিত হয়ে যখন সংসদকে, হাউসকে, স্পিকারকে অ্যাটেনশন করে বলা হলো যে 1 মাসের মধ্যে উনি আসবে, দ্যাট ইজ সেটেলড। সুতরাং সে আসবে, তাকে আনতে হবে। এইটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকতো বা আইনের কোনো ব্যর্থ বা কোনো যদি আইনের যদি কোনো ইয়ে থাকতো, সেখানে কিন্তু এই কথাটা মাননীয় আমার স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটা বলতেন না। এখন আমরা তাকে পাচ্ছি, পাওয়ার পর আজকে দেখেন 10টা মামলা কিন্তু। আপনার মনে আছে বনানীতে একটা কার্নিশে একটা ছেলে লুকিয়েছিল আন্দোলনের সময়, ওইখানে গিয়ে কার্নিশকে এত ক্লোজ রেঞ্জে তাকে গুলি করেছিল। আপনি দেখেন কয় হেলিকপ্টার দা পানি ছিটিয়েছে, হেলিকপ্টার দা কিভাবে ব্রাশ করে এই দেশের স্বাধীনতাকামী না, এই দেশের গণতন্ত্রকামী মানুষগুলো বাঁচার জন্য এটা হয়েছিল। রতন ভাই, এই বিষয়টা, এই যে হেলিকপ্টারে করে এ থেকে গুলি ছোড়া হয়েছে, আমরা র ফুটেজ দেখেছি, আমরা জানি এই বিষয়টি অনেক অনেক দেখা যায় যে অনেকে জানার পরও অস্বীকার করে যে না, হেলিকপ্টার থেকে আসলে পানি ছিটানো হয়েছে বা অন্য কিছু, গুলি করা হয়নি। আচ্ছা আপা, একটু তাহলে আমি আপনাকে প্রশ্ন করি, এখানে একটা রক্তাক্ত প্রান্তর যেখানে উইপন্স দিয়ে ফিল্ডে আপনি তাদেরকে গুলি করতেছেন, এবং ওইখানে যে গুলিটা হয়েছে, আমরা তো যতটুকু আমরা অস্ত্র বিশারদ না, বা হেলিকপ্টার থেকে আমরা যে গুলি ছোড়াটা আপনার প্রথম, দ্যাট ওয়াজ স্টার্টেড ফ্রম যাত্রাবাড়ি। এবং ওইখানে একটা হুজুরদের একটা প্রোগ্রাম ছিল বাচ্চাদের, মানে সব আলেমুল আমাদের, ওইখান থেকে প্রথম কিন্তু এটা ওপেন করা হয়। তারপর বিভিন্ন জায়গায় যখন দেখেছে ল্যান্ড থেকে আর ওদেরকে মানে বিরত করা যাচ্ছে না, কোনোভাবেই ওদেরকে আর শান্ত করা যাচ্ছে না, তখন তারা এই ওপেন্সটা মানে এইভাবে হেলিকপ্টারটা ব্যবহার করেছে। আপা, আমরা তো এখনো বেঁচে আছি, আমরা এই দৃশ্য তো আমরা মাঠে ছিলাম। আমি যে বলবো না, আমি কেন বলবো না, বা বলে না যে আমার কবরের শান্তি তো আপনি আমাকে দিতে পারবেন না, এই সমাজ জানা উচিত বেনজির, এবং আমি আবার আরেকটা নাম বলছি, ডিজিএফের জিয়া, এই জিয়াউল হাসান, এই দুইজন ব্যক্তিকে, হারুন পরে তো এগুলো পুচকা, হারুন হাবিব টাবিব এগুলো, মনির টনির এগুলো আমি নাম বললাম, আমি বলছি তো বিপ্লব, ওরা তো পুচকা, মাস্টার মাইন্ড। এবং সেখানে ডিজে মানে আপনার তারেক সিদ্দিকী, এই হলো একটা তাদের প্যানেল ছিল।
তারা কাকে মারবে, কাকে গুম করবে, কিভাবে এটা মারবে? মনে হয় যে তাদের হাতে মানুষের জীবন ছিল। আজরাইল নামক যে শব্দ, আল্লাহ তাআলা মনে হয় যে বাংলাদেশের গণতন্ত্রকে টুটি ধরে রাখার জন্য আজরাইল হিসেবে তাদেরকে নিয়োগ দান করছে। এখন আপনি আসেন, আমি জেনে বলছি, দুবাইতে ম্যাক্সিমাম যারা ফেসিস্ট টাকা নিয়ে গেছে ওরা ওইখানে আছে। বিশ্বাস করেন, ওরা ওইখানে আছে না, একদম ধরা পড়ছে না। আপনি শুধু দেখেন, বেঁচে থেকেও যে একটা অশান্তির মধ্যে মানুষ, মানে একটা মরে গেলে তো আপনি মরে গেলেন, বেঁচে থেকেও যে মরণ যন্ত্রণা এবং অর্থ সম্পদ থাকার পরও পৃথিবীর কোনো জায়গায় যে গিয়ে আপনি বেঁচে থাকতে পারবেন না বা সুস্থ স্বাভাবিক, এই সম্পদ করেছেন কিসের জন্য? যেই সম্পদ আপনাকে ঘুমাতে দেয় না, যেই চুরি আপনাকে নিজের খাটটাতে আপনাকে শুইতে দেয় না, যেই লোপাট আপনার পরিবারের ইজ্জত দেয় না, বংশের ইজ্জত থাকে না, সেই লোপার রাজনীতিবিদ, আমিও তো রাজনীতিবিদ, এটা আমি করবো কেন? কারণ যেমন রতন ভাই, আমি একটা বিরতির পরে ফিরে আসি এবং বেনজিরকে ফিরিয়ে আনা কেন এত গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি আপনাদের কাছে থাকবে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, দেশ সম্প্রতিকে সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। সোনিয়া হক আপনাদের সাথে আছি। বেনজিরকে ফেরানোর প্রক্রিয়া শুরু, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম এবং সকাল থেকেই আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়েছে, অপতথ্য ছড়িয়েছে, সেগুলো দেখে অনেকেই হয়তোবা বিভ্রান্ত হয়েছেন। সেটি এখন কিন্তু নিশ্চিত করেছেন আমার আলোচকরা যে না, তিনি বেনজির আহমেদ সেখানে আটক আছেন এবং তাকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কেন গুরুত্বপূর্ণ, মোস্তফা কামাল ভাই আপনাকে দিয়ে শুরু করে আবার আলোচনাটা, কেন বেনজিরকে ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা সময়ের দাবি রাখে রীতিমতো, কেন? প্রথমত প্রতীকী অর্থে আমরা যারা একটু ধর্মাশ্রয়ী, ধর্মকর্ম ঠিকভাবে পালন না করলেও বিশ্বাস করি যে শেষ পর্যন্ত কাউকে ছাড়া হয় না বা ছাড় পান না চূড়ান্তভাবে কেউ, এই গেল একদিক। আর রাষ্ট্রীয় প্রয়োজনে প্রতীকীভাবে এটার একটা ফয়সালাতে আসা উচিত যে রাষ্ট্র চাইলে, সরকার চাইলে বেনজির কেন আরো অন্য কোনো অনজিরও যদি থাকে যে ধরে আনা সম্ভব। এই গেল দ্বিতীয় দিক। আর তৃতীয় দিক, আমাদের পুলিশ বাহিনীর জন্য একটা লিসন আছে এখানে, যে কেউ যেন নিজেকে বেনজির হওয়ার পথে না নেন। এই মুহূর্তে পুলিশের আইজিপি সম্ভবত দেশে নাই, তিনি দেশে থাকলে বলতে আরো ভালো লাগতো, তিনি কেন যেন নায়াগ্রা ফলস দেখতে গেছেন। আর আমরা দেশে এখন যে ফলসে আছি, আমাদের পুলিশ নিয়ে কিন্তু, পুলিশের বিশেষ করে সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই। আর ডক্টর ইউনূসের 1.5 বছরে তো নতুন কোনো পুলিশ নিয়োগ দেওয়া হয়নি। আবার এই সরকারের 4 মাসও এখন পর্যন্ত কোনো পুলিশ নিয়োগ দেওয়া হয়নি। তাহলে এই কারণে আলোচনার দাবি রাখে যে আমাদের পুলিশের সক্ষমতা আছে, ইনক্লুডিং বেনজির। তো এই সক্ষমতা তারা কোন কাজে লাগিয়েছে? কামরুজ্জামান রতন বয়স এত, তাকে অমুক জায়গা থেকে অস্ত্র সহ ধরা হয়েছে, একটা স্ক্রিপ্ট তারা লেখে। এটা কিন্তু মেধার কাজ আছে, ভালো ভালো মেধার কাজ। তো আপনি সাম্প্রতিক 2টা সক্ষমতা পুলিশের দেখেন। একটা হচ্ছে পল্লবীতে রামিসা হত্যাকাণ্ডের দিন 2-3 মধ্যেই পুলিশ কিন্তু দ্রুত তাকে ধরে ফেলেছে আসামিকে। একই সময় আপনি দেখেন, যেদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান কক্সবাজারে, ওখানে পুলিশ আরেক কিসিমের সক্ষমতা দেখিয়েছে, আমাদের ক্রিকেটার নাইমকে ধরে পিটিয়ে আধমরা করে ফেলেছে। এই পুলিশই কিন্তু ঢাকায় এক দৃষ্টান্ত, চট্টগ্রামে আরেক দৃষ্টান্ত। তার মানে পুলিশের সক্ষমতা আছে, ট্রেনিং আছে। এখানে একটা বিষয় এখন প্রসঙ্গক্রমে আসে, 5 আগস্টের পর পুলিশে বিদ্রোহ না হলো একটা বিশৃঙ্খলা হয়েছিল রাজারবাগে। ওখানে পুলিশের মধ্যম মানের কর্মকর্তা এবং সদস্যরা 11 দফা একটা দাবি দিয়েছিল। তারা বলেছিল আমরা কোনো দলীয় পুলিশ হতে চাই না, আমরা পেশাদার পুলিশ হতে চাই। তো আমরা আশাবাদী হয়েছিলাম যে সরকার এটাতে অ্যাটেনশন দেবে। তো অন্তর্বর্তীকালীন সরকার মোটামুটি অ্যাটেনশন দিয়েছে, পুলিশ সংস্কারের একটা বিষয় এসেছিল। কিন্তু দুঃখজনকভাবে এই সরকার কিন্তু আবার পুলিশ সংস্কারের কথা বলছে মুখে মুখে, ফাংশনালি ওই সময়ের যারা যেই মনিরুলরা বা হারুনুররা ছিলেন, তাদের ওই সহগোত্রীয়রাই কিন্তু এখনো পুলিশে আছেন। তাদের মধ্যে এখন তীব্র প্রতিযোগিতা চলছে। মাননীয় সংসদ সদস্য আমার সাথে আছেন, উনি হয়তো স্বীকার করবেন না বা স্বীকার করা কষ্টকর হবে অথবা ঝুঁকিপূর্ণ হবে। তাদের মধ্যে এক প্রবণতা দেখা দিয়েছে, তারা কবে ছাত্রদল করতেন, কবে বিএনপির জন্য কি অবদান রেখেছিলেন।
কিন্তু আমাদের কাছে তথ্য আছে এরাই যে বেনজিরদের অনুসারী ছিলেন, কে কত বেনজির হবেন সেই প্রতিযোগিতা করেছেন, এবং সাম্প্রতিক গত কিছুদিনের তদবিরে পদোন্নতিতে তারা ভালো ভালো জায়গায় আছেন, যেটার একটা ঘটনাচক্রে কিন্তু ধরা পড়েছে এবার পুলিশ সপ্তাহে। বিপিএম পিপিএম পদকটা স্থগিত করা হয়েছে। কেন করা হয়েছে? দেখা গেছে যে ওই তালিকার মধ্যে যারা একসময় নিজেদেরকে গোপালী পুলিশ বলে ধন্য হতেন, হাওড়ি পুলিশ বলে ধন্য হতেন, পুলিশে কিন্তু আরেকটা গ্রুপ আছে, এটাকে বলা হয় হাওড়ি গ্রুপ, মানে হাওড় অঞ্চলের গ্রুপ, হারুন সাহেব যেটাতে আছেন, যে তাদের অনেকে ইন করে ফেলেছেন ওখানে। ঘটনাচক্রের প্রধানমন্ত্রীর নলেজে সেটা গেছে, স্থগিত করা হয়েছে। সেটার কোনো ফলো আপ আছে হাওড়ি কিনা? গ্রুপ মানে কি কিশোরগঞ্জের জি, জি। কিশোরগঞ্জের ওই দিকে, হাওড় মানে অঞ্চল। সে সাবেক প্রেসিডেন্টের জি, জি, এলাকার জি, মানুষ। জি, হারুন সাহেব যে এলাকার, হ্যাঁ, তো ওইটারে পুলিশের ইন্টারনালি তারা ওইটারে বলে হাওড়ি পুলিশ, আচ্ছা। আবার কিছুকে বলে গোপালী পুলিশ। তো যেহেতু পুলিশ সপ্তাহে মোটামুটি একটা আইডেন্টিফিকেশন আমরা পেয়েছি, সরকারও জেনেছে, সেটার কোনো ফলো আপ কিন্তু আমরা দেখছি না, বরং বিচ্ছিন্নভাবে এখনো খবর আছে ঢাকার জন কিভাবে খুলনায় গিয়ে লুকাবেন, খুলনার জন কিভাবে ঢাকায় চলে এসে জাতীয়তাবাদী সাজবেন, এই এক প্রবণতা শুরু হয়েছে। এটা 5 আগস্টের পর থেকেই কিন্তু শুরু হয়েছে। এতে করে কি হয়েছে, ওই 11 দফা কিন্তু তামাদি হয়ে গেল। পুলিশ পুলিশ হওয়ার চেষ্টা করা আর থাকেনি। কারণ পুলিশের যারা একটু বিবেকবান আছেন তাদের লজ্জা বোধহয় থাকা উচিত যে 5 আগস্টের পূর্বাপরে মানুষ তো তাদেরকে ঘৃণা করেছেই, বাসায় ফিরলে বউ বাচ্চারাও ঘৃণা করেছে যে তুমি বাসায় আসবা না। অর্থাৎ ওইটা পুলিশের জন্য একটা লিসন হতে পারতো, মনে রাখতে পারতেন, কিন্তু গত কয়েকদিনের নমুনা মনে হচ্ছে তারা মনে রাখছেন না। আমি মোস্তফা কামাল ভাই আবারও ফিরে আসবো আপনার কাছে। আমি একটু কামরুজ্জামান রতনকে এই অংশে আবারও যুক্ত করি। হাওড়ি পুলিশ কিংবা গোপালী পুলিশ, এর বাইরে এসে পুলিশ কি আসলে জনমানুষের মানে গণমানুষের পুলিশ হতে পারবে কিনা, পুলিশের সংস্কারের বিষয়টির কথা বলছিলেন মোস্তফা কামাল ভাই। এবং সেই সাথে বেনজির সাহেবকে ফিরিয়ে আনার সাথে সাথে টাকা ফেরানোর একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তিনি যে পরিমাণ টাকা বাংলাদেশ থেকে নিয়ে গেছেন কিংবা বিদেশে তার যে পরিমাণ সম্পত্তি আছে সবই তো আসলে বাংলাদেশের, সেটি কি প্রক্রিয়ায় হবে কামরুজ্জামান রতন, সেটি আপনার কি মনে হয়? আপনি এর আগে প্রশ্নটা করেছিলেন কেন বেনজিরের বিচার দরকার, এবং কেন ফিরিয়ে আনা তার খুবই গুরুত্বপূর্ণ। এটা তো গুরুত্বপূর্ণ হবে যে পৃথিবীতে আল্লাহ তাআলা বিচার শাস্তির বিধান রাখছে। আপনি দেখেন এই আওয়ামী লীগের ওরা বক্তৃতায় তাপসী বলছে উনি ছোটকাল থেকে আলিফ বা তাসা শিখছে, মানে আলেমদেরকে অপমান করতে, অপমান অপদস্থ করা। আপনি দেখেন আবার আমরা তো হুজুরদেরও আমরা বিভিন্ন জায়গায় বয়ান শুনি, এই হুজুররা আলেম ওলামারা কি বলে যে যারা রাজনীতি করে সূরা ফাতিহা তারা শুদ্ধভাবে পড়তে পারে না, আপনার কানে কিন্তু দুটো দিতে হবে। তার মানে তুমি জানো, ঠিক আছে, তুমি তাপস তুমি এটা জানো, তুমি বাংলাদেশে এত হেরমালা আলিফ বা তাসা, তো আল্লাহ তাআলার উপর যদি তুমি শপথ বিশ্বাস থাকতো তুমি 3 তারিখে কেন পালাইলা? আপনি দেখেন বাংলাদেশে প্রধানমন্ত্রীর যে প্রধানমন্ত্রী পালায় যায়, যার সাহস নাই এই মাটিকে আঁকড়ে ধরে থাকার, এবং তার আত্মীয় স্বজন একজন অ্যারেস্ট হয়েছে, আপনি দেখেন সে জানতো তার পতনটা, সে হেলিকপ্টারে তার বোনকে নিয়ে পালাইছে। আর এর আগে এই তাপস জাতীয় যত আত্মীয় স্বজন যারা তার সমস্ত মানে নাটের গুরু বলেন এবং সমস্ত কিছু অর্থ সম্পত্তির বৈভবের কোথায় কি আছে সবগুলোকে সে আগেই সে পার করে দেয়া একটা হেলিকপ্টার রাখছে সে নিজে পালানোর জন্য। এইরকম স্বার্থপর ঘৃণিত কাপুরুষ বাংলাদেশে কি হইতে পারে? আপনি এটা বললেন। আচ্ছা এখন দেখেন শুধু একটা শব্দ একটা বলে দেই, কেন বিচার দরকার জানেন? আমি একজন ধর্মবিশ্বাসী মানুষ, আমি কোরআনকে আমি অকাট্য বিশ্বাস করি। কোরআনে আল্লাহ তাআলা একটা শব্দ আমাদের জন্য দিচ্ছেন, সেটা হলো ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ দাম্ভিকতাকে ভালোবাসেন না। তো ওরা যে দাম্ভিকতা দেখাইছে সেটা হাসিনা বলেন, হাসান মাহমুদ বলেন, আর ওই যে মানে কাদের, তারা কোন মানুষকে মানুষ মনে করতো? তারা চুরি করে ক্ষমতা এসে কি জনগণই আমাদেরকে ভোট দিচ্ছে, মানে ওর আঙ্গিকে লজ্জাও লাগে না? ওবায়দুল কাদের তো মানে পড়ছে, এবং ওবায়দুল কাদের একটা শব্দ 1/11 পর সে বলছিল আমার শিক্ষার পাঠশালা যেটা হয়েছে আমার আর জীবনের কোনো শিক্ষার আর দরকার নাই। তার মানে তুমি যখন ডিজেফাইতে থাকবা তখন তুমি বের হয়ে তুমি ছোট্ট একটা কথা বলবা। আর তুমি বাংলাদেশে একটা ছাত্র রাজনীতি করার একটা লোক, মানে ছাত্র রাজনীতি বা বিশ্ববিদ্যালয়ের মানুষগুলোকে কিন্তু আমরা অন্যভাবে কিন্তু ট্রিট করতে চাই, যেমন এই যে তোফায়েল আহমেদ চলে গেছে, ওদেরকে চলে গেছে। ওর মতো লোক শুধু ক্ষমতায় থাকার জন্য গণতন্ত্রের যে সংজ্ঞা দিছে
ভোটের যে সংজ্ঞাটা দিচ্ছে এর থেকে বাংলাদেশে কোনো নির্লজ্জ আর কোনো এক্সাম্পল হতে পারে না। এই পাপিষ্ঠদের বিচারের জন্য বেনজিরের মতো লোক কেন, আরো যতজন আছে সবাইকে বাংলাদেশে এনে বাংলাদেশের মানুষকে আল্লাহ তাআলার দুনিয়াতে যে বিচার হয় এইটা দেখাবার জন্য অন্তপক্ষে বিভিন্ন নতিজা এক্সাম্পল তৈরি হওয়া উচিত। এটা হলো এই প্রশ্নে। আর আপনার দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা করলেন, টাকা কিভাবে ফেরত আসবে, টাকা। কিন্তু আমি এটা বিরতির পরে শুনবো। জি। আরেকটা বিরতি নেই, দেশ সাম্প্রতিকে সঙ্গে থাকুন দর্শক। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। সোনিয়া হক আপনাদের সাথে আছে এবং আলোচনার বিষয় বেনজিরকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিষয়টি নিয়ে কথা বলছিলেন আমাদের আজকের আলোচকরা এবং তারা বলছিলেন যে কিভাবে আসলে তাকে ফেরত আনা যাবে এমন প্রসঙ্গটি চলছিল। আমি সেই সাথে বেনজিরকে ফিরিয়ে আনার প্রসঙ্গের সাথে একটু জানতে চাই, কামরুজ্জামান রতনের কাছে ছিলাম, তার কাছেই ফেরত আসি। সেটি হলো যে টাকার বিষয়টি, কারণ দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় আটক দেখানো হয়েছে তাকে, এছাড়াও তো আরো অনেক মামলা আছে নিশ্চয়ই। তো সেক্ষেত্রে প্রাথমিক যে মামলাটা, প্রাথমিক যে মামলাটা, সেই মামলার খাতিরে যদি বলা যায় যে বিশাল অঙ্কের একটা টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে বেনজির আহমেদ, এবং দেশের বাইরেও তার যথেষ্ট সেই পরিমাণ সম্পত্তি আছে যেটি আস্তে আস্তে হয়তোবা সামনে আসবে। এই টাকাগুলো তো বাংলাদেশের টাকা, ফিরিয়ে আনা কিভাবে সম্ভব হবে? কামরুজ্জামান রতন, দেখেন আমাদের যে এবার 9,38,000 কোটি টাকা আমরা বাজেটটা দিলাম, ও কিন্তু অনেক ঘাটতি বাজেট আছে। এই ঘাটতি বাজেটটা আমার মানে কম বেশি কিন্তু আমার প্রান্তিক জনতার উপর চাপটা পড়বে, কিন্তু তা আমি তো মনে করি শুধু বেনজির নয়, যে পরিমাণের টাকা আমরা জানি যে সংখ্যাটা কত, ওই টাকাটা নিশ্চয়ই বাইরে যে গেল এইটার ক্লুগুলো আমরা যদি পাই। আমার জানা নেই ব্যাংকিং যে ট্রান্সফার করে আবার টাকাটা ফেরত আনার যে আইনটা যদি আনতে পারে এই দেশটা বেঁচে গেল। এটা হলো আমি মানে কয়েকটা বাজেট দেয়া যাবে। এই যে তারা যে টাকাটা নিয়ে গেল, দেখেন আমার এলাকায় 30 লক্ষ কোটি টাকা মেবি, রাইট? মানে সামথিং এরকমই, মানে ওদের চুরির ফিগারটা। হ্যাঁ, আপনি দেখেন এই টাকাটা যদি বাংলাদেশে আনতে পারেন, ওই পদ্মা সেতু এরকম দুইটা হইব, আমাদের দুইটা ইয়ে হয়ে যাব। এখন আদৌ কি সম্ভব কিনা এইটা রিয়েলিস্টিকের জায়গায় আসেন যে কোন আইনে আনা যাবে। এবং আমার মনে হয় ধরেন বেনজিরকে ধরলো, আনলো, লাভটা কি জানেন? বেনজিরের বিচার হবে, এটা তো হবেই, বাট বেনজির এরকম 1000 বা 500 মানুষ যারা টাকা নিচ্ছে, যারা এই যে গুম খুন করছে, তার মাধ্যমে আপনি সংবাদগুলো পাচ্ছেন। ধরেন আমি 5 টাকা নিছি, শোনা যায় তার এক পার্টনার, এটা আমি শুনেছি, তাকে একটা শপিং মলে নিয়ে তাকে ধরাই দিছে। নিশ্চয় কোনো হিসাব কিতাবের কোনো ব্যাপার আছে, বা ওই ব্যক্তির কাছে বেনজিরের টাকা আছে, সুতরাং বেনজিরের বাংলাদেশে আসলে ওই লোকটা তার পরিণতিটা জানে যে বাবা বন্ধু ভেসে তুমি যাও বাংলাদেশে গিয়ে থাকো, আর তোমার যে টাকাগুলো আমার কাছে গচ্ছিত এটা আমি মরার আগ পর্যন্ত খেয়ে দিয়ে যেতে চাই। এই জন্য ওকে দরকার। এরকমও শত শত বেনজিরের জানা কিছু মানুষ আছে, সেটা আমার গুমখুমের মানে হোতাগুলো আমরা জানতে পারবো, প্লাস কারা কারা টাকাটা সরিয়েছে ও সেটা জানে। সুতরাং ওদের মানে ওকে আমার এই বাংলাদেশটার এতগুলো শহীদের রক্তের, যেটা আমরা গুম খুনের পরিবারের আত্মার শান্তির জন্য বেনজিরকে খুবই দরকার। আরেকটা কথা বলি, এইটা এখন শুনেন, মব ভায়োলেন্স আমরা স্বীকৃতি দেই না, শুধু একটু পরিণতি বিশ্বাস করেন। বেনজিরে যদি আপনার 5 তারিখে মানুষ পাইতো, আপনার আর কিছু বললাম না, ওর প্রতি ক্ষোভ কি নাম দিতেন তখন, মানে ও তো থুতু বৃষ্টিতে ও মানে নিশ্চিহ্ন হয়ে যেত। সুতরাং এরকম বেনজির, আপনার বিপ্লব, হারুন, হাবিব আপা এগুলা চলে গেছে, বাট এই যে প্রক্রিয়ার মধ্যে ও আসলে অন্তত পক্ষে কারা কিভাবে গেছে বা কারা কত কামাইছে, ওই তথ্যগুলো আমরা একটা সত্যি অথেন্টিকেশন আমরা ওর কাছ থেকে জানতে পারবো। এটা বেনজির আহমেদের বিষয় গেল, এবং সেই সাথে আমরা যদি বলি, শুরুতেই মোস্তফা কামাল ভাই একটা কথা বলেছিলেন যে এটি আসলে একটা রূপক অর্থে, একটা প্রতীক অর্থে, যে অনেকেই আছে দেশের বাইরে এবং অনেকেই বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় আছে যেসব দেশ, সেসব দেশেও কিন্তু পালিয়ে আছে, এবং তারাও হত্যা মামলা, তারাও নানা রকম অনিয়ম, দুর্নীতি, বিভিন্ন রকমের মামলার সাথে জড়িত। তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের উদ্যোগটা কি? না, সরকার কিন্তু আন্তরিক না। সরকার, আমি বলি সরকার অবশ্যই আন্তরিক, শুধু না ইফেক্টিভলি তারা এই কাজটা করতে চাচ্ছে। আরেকটা লাভ কি জানেন?
এই যে অনাগত ভবিষ্যৎ বাংলাদেশকে নিয়ে আমরা যারা চিন্তা করি যে ওদের যখন বিচারটা হবে ভবিষ্যতে যে কোনো সেক্টরে এই মানুষগুলো আর কোনো অপকর্ম করতে, দুর্নীতি করতে, লোপাট করতে আর সাহসটা পাবে না। সুতরাং আমি যে আলোকিত বাংলাদেশকে দেখতে চাই, তারেক রহমানের স্বপ্নের সাথে আমি যদি নিজেকে জড়িয়ে যদি আমি একটা উন্নত একটা ন্যায় ভিত্তিক একটা রাষ্ট্র আমি যদি দেখতে চাই, সুতরাং এই ধরনের লোকদেরকে জীবিত থাকা অবস্থায় তাদেরকে বাংলাদেশে মোস্টলি নিডেড, এটা আমি তাই ফিরিয়ে বিশ্বাস আনতে করি। হবে, তাই তো? জি, মোস্তফা কামাল রতন ভাই ভাই খুব যৌক্তিক হ্যাঁ, জায়গায় বলেছেন এক্স্যাক্টলি। যে ভবিষ্যতে কেউ এরকম বেনজির হতে অথবা এইভাবে টাকা পাচার করতে হলে কিংবা ভাবতে হবে, মানুষ হত্যা করতে হলে ভাবতে হবে। এই গেল একদিক। আবার একটা নিষ্ঠুর বাস্তবতা আছে। আমরা রসিকতা করে বলি আমরা পাচার বলছি তো, প্রকারান্তরে এটা হয়ে যায় এক ধরনের রপ্তানি। তারা রপ্তানিকারক হয়ে গেছেন। আর পাচার করা টাকা বা চুরির টাকা উদ্ধারের রেকর্ড বিশ্বে খুব কম। কিন্তু এরপরও রতন ভাইও যেটা বলছেন আমি একমত, যে আমরা অন্তত তথ্যগুলো পেতে থাকি। সাইপ্রাসে এস আলমের টাকা ধরা পড়েছে, একটা বাড়ি ধরা পড়েছে, অন্তত ধরা তো পড়ছে। আর সেটা একদম ভৌতিকভাবে ধরা পড়েছে তা কিন্তু নয়, সরকার এখান থেকে চেষ্টা করছে বলেই। তো এই দিকটা থেকে একটু পেছনে যেতে হয়। আমরা বেশি আশাবাদী ছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়, যে ডক্টর ইউনূসের যেহেতু বিশ্বব্যাপী একটা হাইপ আছে, একটা পরিচিতি আছে, তিনি সম্ভবত এখানে একটা ভালো নক করতে পারবেন। নক করেছিলেন, পারেননি বা করেননি, কাজে আসেনি। অবশেষে বর্তমান গভর্নর যেটা বললেন এটা আমাদেরকে আবার একটু কষ্ট দেয়, কিন্তু আবার সত্য কথা বলেছেন যে পাচারের টাকা উদ্ধার করা অসম্ভব, খুব কঠিন কাজ। আইনের চেয়েও এখানে বাস্তবতা এক ভিন্ন। কোন কোন দেশে আছে আপনি যদি বিনিয়োগ করে বসেন ওই দেশ তাকে ওন করে। আবার যিনি পাচার করেছেন নাগরিকত্ব দেয়, যিনি পাচার করেছেন আর যারা পাচারটা গ্রহণ করেছেন উভয় পক্ষের মধ্যে একটা বোঝাপড়া আছে। তো এর ফাঁকে হয়তো অ্যামাউন্ট ছোট্ট হবে, বাংলাদেশেও কিন্তু তাদের অনেক তহবিলদার ছিল বা আছেন। তাদের দিকেও সরকার যদি একটু সিরিয়াস অ্যাটেনশন দেয়, আমার বিশ্বাস কিছু প্রাপ্তি আমাদের ঘটবে। আর নগদে যেটা হয়ে গেছে, দুবাইতে যারা আছেন এখন, ইনক্লুডিং আরাব খান নামে একটা চরিত্র আছে, আপনার কি মনে আছে? বেনজিরের অন্যতম রবিউল আলম সাপ্লায়ারও বলা হয়, তহবিলদারও বলা হয়। এবং অনেকদিন এটা নিয়ে ফেসবুক খুব গরম ছিল। তিনিও এখন আছেন দুবাইতে। কিন্তু তাকে তো তার নামেও গ্রেপ্তারি পরোয়ানা থাকলে আচ্ছা, তাকে ধরা যাচ্ছে না, কারণ তার পাসপোর্ট জটিলতার আবার কারণে। তিনি লাইভে এসে বলেছেন যে তার কিছু করা যাবে না। অর্থাৎ এরা অত্যন্ত সতর্কভাবেই করেছেন, বুঝে শুনেই করেছেন। তাহলে আমরা আশা করতে পারি যে যারা করেছেন তাদের তথ্যগুলোতে যদি আমরা এখন সমৃদ্ধ হতে পারি, আর তাদের যে লোকালরা আছেন, স্থানিকরা আছেন, তাদের দিকে সরকারিভাবে নজরদারিটা আরো একটু করা হয়, কিছু প্রাপ্তি আমাদের ঘটবে। আর বড় কথা হচ্ছে ভবিষ্যতে কেউ এসব কাজে করার আগে একটু হলো ভাববেন যে পরিণতিটা কি হয়। আর একথা কিন্তু সত্য, পাচার করে চলে গেছেন অনেক নাম আছে আরো বেনজির সহ, তারা কেউ কোথাও শান্তিতে আছেন এই তথ্য কিন্তু আমাদের কাছে নেই। এরই মধ্যে দুবাইতে যারা আছেন সাবেক সরকারের কয়েকজন খুব প্রভাবশালী এমপি, তারা কিন্তু দেশে খোঁজ খবর নেওয়া শুরু করেছেন, থাকেন ওখানে, খোঁজ খবর নিচ্ছেন এখানে যে আমরা ওকে ধরা পড়তে পারি কিনা। তারা কিন্তু স্থান ত্যাগ করার নানান পথঘাট খুঁজছেন। অর্থাৎ সরকার অন্তত একটা তাড়না তৈরি করতে পেরেছে, এতটুকু মন্দের মধ্যেও অন্তত ভালো। তাহলে আমরা যে শুনি মোস্তফা কামাল ভাই তারা ফিরে আসছে, তারা ফিরে আসছে, তারা ফিরে আসছে, এই বিষয়গুলো মোস্তফা কামাল আমার কথা কে ফিরে আসছে? মানে তারা ফিরে আসছে, তারা ফিরে আসছেন, হ্যাঁ, এটা একটা রাজনৈতিক বন্দনা গাওয়া, গীত গাওয়া। ফিরে আসা বা ফিরে আসছেন এগুলো বলে আমাদের মধ্যে মাঝে মধ্যে একটু গল্প গুজব কিচ্ছার একটা উপাদান দেন। আমি উদাহরণ বলি আপনাকে, আমরা ঐকমত্য বলতে একটা শব্দ বলি না, লিখতে বানানো ভুল করি, আমরা বলি একমত, এটাই ভালো, বানান ভুল হবে না। তো একটা ব্যাপারে তো বাংলাদেশে একটা ভালো ঐকমত্য আছে, শেখ হাসিনার ফেরত আসার বিষয়ে। উনি নিজে চান ফিরতে, সরকার চায় ধরে আনতে, তাদের দলের নেতারা বলে যে চট করে যে কোনো একদিন চলে আসবেন। তার মানে এক সামগ্রিক এক ঐকমত্য। বাস্তবে কি উনি আসতে পারতেছেন? তো যে হুট করে আসবেন, চট করে আসবেন, প্রস্তুত হও, 0 পয়েন্টে নামাও, 32 নম্বরের সামনে দাঁড়াও, এগুলো বলে সোজা বুদ্ধিটা হচ্ছে নিরীহ কিছু কর্মীরে মার খাওয়ানো
একটা nuisance ক্রিয়েট করা, একটা ইস্যু তৈরি করা। তো আবার এটা তো অবশ্যই সত্য, শেখ হাসিনা চলে গেছেন, আসাদুজ্জামান কামাল খান চলে গেছেন, ওবায়দুল কাদের চলে গেছেন, বাদ বাকি অনেকেই আছেন আমাদের সাথে একটু বেশি দেখা হয় ইদানিং, ওরা আমাদেরকে একটু বেশি পাত্তা দেন, আদাব সালাম দেন বেশি। তো আমার সাথে হয় 2-4 জন, আমি জিজ্ঞাসা করি না যে কোথায় আছেন, কোত্থেকে বলছেন, জিজ্ঞেস করার দরকারে নাই, সুখ দুঃখের আলাপ করে আসার মতো অবস্থা হচ্ছে কিনা। তার মানে কি, তাদের একটা রাজনৈতিক গাঁথনি আছে। আর বাংলাদেশে একটা বাস্তবতা হচ্ছে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এই ধরনের দলগুলো, আমাদের ভাষায় আমরা ছোট্টবেলা যারা বাম রাজনীতি করেছি তাদেরকে আমরা আবার একটু বুটজুয়া বলে গালি দেই না, আদর করি। তো তাদের একটা চরিত্র আছে, ওই যে একখান চাবি মাইরা দিছে ছাইড়া জনম বইরা চলতে আছে, তারা চলে, তারা ভাঙে না, তারা কোনো না কোনো ফরম্যাটে শক্তিশালী হয়, কোথাও না কোথাও আশ্রয় নেয়। মানে আপনি যাকে মেনশন করলেন মানে অল আর ইকুয়াল। জি, চরিত্র মানে আমাকে আপনি ইকুয়ালি আপনি হ্যাঁ, বিপদে পড়লে আপনারাও যে কি করেন এটা কিন্তু জানি রতন ভাই। আজকে 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 আর কোনো তর্ক বিতর্ক চাই না। আপনারাও কিন্তু ওই যে মেলামেশা, আত্মীয়তার বন্ধন তখন সামনে চলে আসে, তখন ওই যে গুপ্ত কি কথা একটা চলে আসে, কে যে কোন দিকে যায়, কে যে আসলে কার, বোঝা বড় মুশকিল। আজকে এই টপিকস নিয়ে শুধু একটু বলি, আমাকে একদিন সুযোগ দিবেন, যেহেতু সবাইকে মিক্স আপ করে ফেললো। আমি যে স্বতন্ত্র, আমি বলি না আমি মানে অনলি দ্য এক্সাম্পল, বাট আমি উনি যেটা চিন্তা করছে সবাইকে মিক্স আপ করে দিয়ে জাতীয় পার্টি, বিএনপি বা জামাতকে, এইটার ব্যাপারে আমাকে একটু সুযোগ মানে মোস্তফা কামাল ভাই যেটা বলতে চাচ্ছিলেন যে বাংলাদেশের রাজনৈতিক চরিত্র নিয়ে তিনি কথা বলতে চাচ্ছিলেন, হয়তো বা সময়ের অভাবে শুনতে পারলাম না বিস্তারিত, নিশ্চয়ই আরেকদিন আরো বিস্তারিত আপনাদের দুজনের কাছেই শুনবো। দর্শক, এই ছিল আজকের মতো RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিককে আপনাদেরও ধন্যবাদ সাথে থাকার জন্য।